অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না মন্তব্য তারেক রহমানের। আওয়ামী লীগ আমলে করা সব চুক্তির মূল কাগজ খতিয়ে দেখা হবে বলেছেন দেবপ্রিয়। কারাগার থেকে পালিয়ে যাওয়া ৯০০ বন্দী এখনো পলাতক জানিয়েছে আইজি প্রিজন্স। ঢাকায় একদিনে ট্রাফিক আইনে ১৫২ মামলা, জরিমানা ৭ লাখ। নিহতের পরিবারকে ক্ষতিপূরণ, শনিবার থেকে বন্ধ কারখানা চালু আশুলিয়ায়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। সন্ধ্যা ৭টা নিউজে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, সাথে আছি আমি তাসলিমা তিথি। পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাউন সস, সসের বস। এবারে চলে যাচ্ছি বড় খবরে। অন্তর্বর্তীকালীন সরকারের সব কার্যক্রম মনোপুত না হলেও এ সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার হাজারো শহীদের রক্তের বিনিময় লক্ষ কোটি জনতার গণ অভ্যুত্থানের ফসল। এই সরকারের কোনো কার্যক্রম সকলের কাছে হয়তো সাফল্য হিসাবে বিবেচিত নাও হতে পারে, কিন্তু এটি আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে, এই সরকারের ব্যর্থতা আমাদের সকলের ব্যর্থতা, বাংলাদেশের পক্ষের গণতান্ত্রিকামী জনগণের ব্যর্থতা। সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। মূল্যস্ফীতি ও জাতীয় আয়ের তথ্য বিশেষভাবে খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন অর্থনীতি নিয়ে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। একই সঙ্গে এতদিন করা সব ধরনের চুক্তির মূল কাগজ খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, জিডিপি, জাতীয় আয়, মূল্যস্ফীতি এবং এডিপির প্রাক্কলন করা হয় এগুলোর বস্তুগত ভিত্তিতে, যা অত্যন্ত দুর্বল। এগুলো কিভাবে হয় এসব বিষয় খতিয়ে দেখা হবে। এজন্য আমরা আলাদাভাবে বিবিএস এর সঙ্গে বসব। রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের নাজিয়া সালমা সম্মেলন কক্ষে বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের কয়েকটি কারাগারে বিশৃঙ্খলা বিদ্রোহ করেন বন্দীরা। বিভিন্ন কারাগারে বাইরে থেকে চালানো হয় হামলা ভাঙচুর। এ পরিস্থিতিতে ২,০০০-এরও অধিক বন্দী পালিয়ে যান। তাদের মধ্যে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন, বিভিন্ন মেয়াদের সাজা পাওয়া বন্দী সহ বিচারাধীন মামলার আসামিরা ছিলেন। এখন পর্যন্ত ৯০০ বন্দী পলাতক রয়েছে। বিকেলে রাজধানীর বকশীবাজারে অবস্থিত কারা অধিদপ্তরে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতায়ের হোসেন। তিনি জানান, ছাত্র জনতা গণ অভ্যুত্থানে দেশের পট পরিবর্তনের সময় সারা দেশের আইন শৃঙ্খলা বাহিনীর সরকারি অনেক প্রতিষ্ঠানের অবকাঠামোর ক্ষয়ক্ষতি সাধিত হয়। বাংলাদেশের কারা অধিদপ্তরের এর ব্যতিক্রম ছিল না। এখন পর্যন্ত অনেক বন্দীদের গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। পাশাপাশি ২-১ আসামি ফিরেও এসেছে। এখন পর্যন্ত ৯০০ বন্দী পলাতক রয়েছে। ঢাকা মহানগরীতে বেশ কয়েকদিন ধরেই যানজটে নাকাল নগরবাসী। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সবগুলো ট্রাফিক বিভাগ। এরই ধারাবাহিকতায় যারা সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং আইন অমান্য করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে দায়িত্বরত ট্রাফিক পুলিশ। একদিনে ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৫২টি মামলা ও ৭,৮১,০০০ টাকা জরিমানা করে পুলিশ। বিকেলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ ওবায়দুর রহমান এসব তথ্য জানান। তিনি বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে রাত দিন কাজ করছে ট্রাফিক পুলিশ সদস্যরা।
এখানেই হবে আমাদের ড্রিম প্রজেক্ট। হ্যাঁ, কিন্তু এত উপরে পানি তুলবো কিভাবে? কেন, আরএফএল সাবমার্সিবল পাম্পে। আরএফএল সাবমার্সিবল পাম্প গভীর থেকে পানি তুলে অবিরাম, পাহাড় কিংবা সমতলে পানির ধারা সবখানে। কৃষকের নির্ভরতার নাম, নির্ভরতা আরএফএল সাবমার্সিবল পাম্প। আরএফএল সাবমার্সিবল পাম্প অন করলে পানির তুফান। সাভারের আশুলিয়ায় 2 পোশাক কারখানার শ্রমিকদের মধ্যে সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। নিহত পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে 5 লাখ টাকা দিচ্ছে মালিকপক্ষ। একই সঙ্গে শ্রমিকদের দাবি অনুযায়ী শনিবার থেকে বন্ধ কারখানা খুলে দেওয়ারও ঘোষণা দেওয়া হয়। বিকেলে সাভারের মাস্কট কারখানায় এ বিষয়ে শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি এবং কারখানার মালিকপক্ষ। সেখানেই এসব সিদ্ধান্ত হয়। বিজিএমই এর সিনিয়র সহসভাপতি আব্দুল্লাহিল রাকিব জানান, শ্রমিক নিহত হওয়ার ঘটনাটি দুঃখজনক। আলোচনার পর তাদের দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ। শনিবার থেকে কারখানা খোলা রাখা হবে। সেই সঙ্গে নিহতের পরিবারকে 5 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। একই সঙ্গে শ্রমিক নিহতের ঘটনায় কারো সম্পৃক্ততা পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান বিজিএমইএ এই নেতা। নির্বাচন বা ক্ষমতার পালা বদলের জন্য নয়, বরং ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করতেই অভ্যুত্থান হয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দুপুরে রাজশাহীতে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা ইনস্টিটিউটের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। আমরা তো শেখ হাসিনা সরকারের পতন হয়েছে অভ্যুত্থানের মধ্য দিয়ে, কিন্তু অভ্যুত্থানের এক দফার যেই মূল অংশ ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, সেই ব্যবস্থার বিলোপের জন্য যেই সংস্কারগুলো অত্যাবশ্যকীয় সেগুলো করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং এটা জনগণের ম্যান্ডেটের ভিত্তিতেই হয়েছে। জনগণ তো নির্বাচনের জন্য কিংবা ক্ষমতার পালাবদলের জন্য অভ্যুত্থানে আসেনি। যদি আসতো সেটা 7ই জানুয়ারির নির্বাচনের আগেই আসতো বলে আমি মনে করি। তো এই অভ্যুত্থান হয়েছে স্পষ্টভাবেই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের মধ্য দিয়ে জন্য। আমরা যদি যেই ব্যবস্থাটা বিদ্যমান আছে এটার সংস্কার না করে দিয়ে যেতে পারি, আমরা মনে করি যে সরকারি ক্ষমতায় আসুক, যে কোনো রাজনৈতিক সরকার এই অটোক্রেটিক একটা সিস্টেমের মধ্যে সে নিজেও অটোক্রেটিক হয়ে উঠতে বাধ্য হবে। তো সে কারণে আমরা মনে করি এই সংস্কারটা অত্যাবশ্যকীয় এবং দেশের জনগণ যেভাবে দেশকে গড়তে চাইবে, দেশ পুনর্গঠনের সংস্কারের যেই প্রস্তাবনা মানুষের মধ্য থেকে উঠে আসবে সেটার বাস্তবায়ন করাটাই আমাদের দায়িত্ব হবে। এবং রাজনৈতিক দলের ব্যাপারে যেই রিউমার বা কথাবার্তা শোনা যাচ্ছে বা অনেকেই শুনতে চাচ্ছে আমাদের থেকেও, এটা আমরা এর আগেও স্পষ্টভাবে বলেছি, এখনই রাজনৈতিক দল খোলার কোনো অভিপ্রায় আমাদের নেই এবং এই অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন কারোই ক্ষমতার অভিলাষ নেই। আপনারা জানেন সবারই যার যার পেশাগত জীবন আছে এবং সবাই সেখানে ফিরে যেতে চায়, কিন্তু দেশের মানুষ একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে যে দায়িত্বটাই অন্তর্বর্তীকালীন সরকারকে দিয়েছে সেটি যথাযথভাবে পালন করে মানুষের সেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে একটি নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা। বরিশালে ভরা মৌসুমেও নদী ও সাগরে দেখা মিলছে না পর্যাপ্ত ইলিশের। যে মাছ আসছে তা অতিরিক্ত দামের কারণে কিনতে পারছেন না ক্রেতারা। আগে এমন সময় 1000 মন ইলিশ আসলেও বর্তমানে 150 থেকে 200 মন ইলিশ আসছে মোকামগুলোতে। আর ইলিশের সরবরাহ কম থাকায় দাম কিছুটা বেশি। তবে সরবরাহ বাড়লে ইলিশের দামও কমবে বলে জানান আড়তদাররা। 1.5 কেজি সাইজের ইলিশ 1900, 1200 গ্রাম সাইজের 1750, কেজি সাইজের 1650, 700 থেকে 900 গ্রাম সাইজের 1450, 500 গ্রাম সাইজের 1200 ও 3 পিসে 1 কেজি সাইজের ইলিশ 800 টাকা দরে বিক্রি হচ্ছে। এদিকে ক্রেতারা বলছেন গত বছরও এর অর্ধেক দামে ইলিশ বিক্রি হয়েছে। এবার ইলিশ রপ্তানি বন্ধ রয়েছে। এরপরও চড়া দামের একমাত্র কারণ অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ফ্লোরিডায় ওয়েস্ট পাম বিচের গলফ কোর্সে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর দ্বিতীয়বারের মতো হামলার প্রচেষ্টা হয়েছে। এর আগে একবার নির্বাচনী প্রচারণার সময় হামলার শিকার হন ট্রাম্প। আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।
তার আগে তার উপর এভাবে একের পর এক হামলা চেষ্টায় হতবাক সবাই। ট্রাম্পকে হত্যা চেষ্টার অভিযোগে রায়ান ওয়েসলি রাউথ নামের 58 বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি হাওয়াইয়ের একজন স্বনিযুক্ত আবাসন নির্মাতা। তবে যুক্তরাষ্ট্রের রাজনীতি ও বর্তমান ঘটনাবলীর উপর নিয়মিত নজর রাখতেন তিনি। তার কাছ থেকে AK-47 ধরনের রাইফেলও উদ্ধার করা হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে ওই ব্যক্তি ফ্লোরিডায় নিজ বাড়ির পাশে ওয়েস্ট পাম বিচ এলাকার একটি ঝোপের ভেতর প্রায় 12 ঘন্টা লুকিয়েছিলেন। ট্রাম্প যেখানে গলফ খেলছিলেন সেই মাঠের কাছে তিনি লুকিয়েছিলেন। মধ্য ইউরোপের দেশগুলোতে সাম্প্রতিক ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। অঞ্চলটিতে এ পর্যন্ত অন্তত 16 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে রোমানিয়ায় 7 জন, পোল্যান্ডে 5 জন, চেক প্রজাতন্ত্রে 3 জন এবং অস্ট্রিয়ায় 1 জন মারা গেছেন। নিম্নচাপের কারণে গত কয়েকদিনে মধ্য ইউরোপীয় দেশগুলোতে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। তার জেরে অস্ট্রিয়া, চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড এবং রোমানিয়ার কিছু অংশে এরই মধ্যে বন্যা দেখা দিয়েছে। সপ্তাহের শেষের দিকে স্লোভাকিয়া এবং হাঙ্গেরিতেও এর নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। দর্শক, এই ছিল এখনকার মতো। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।